नमस्कार, आदाब, सत श्री अकाल, अस्सलाम वालेकुम, whatever you feel connected with. ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স গ্রুপ কোচিং। সকলকে সায়েন্স গ্রুপ কোচিংয়ে স্বাগত জানাচ্ছি। চলছিল চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির প্র্যাকটিস সেট এবং চ্যাপ্টারের নাম হলো পিয়াজে কোলবার্গ ভাইগস্কির নির্মিতিবাদ চ্যাপ্টার। খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন কম্পিটিশন এক্সামে থাকবে এবং সামনে তোমাদের যে WBSSC আপার প্রাইমারি টেট এক্সাম আছে, সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি। আশা করি সকলে পড়াশোনা শুরু করে দিয়েছো এবং তোমরা তো বই থেকে পড়ছোই। বইয়ে পড়ার সঙ্গে সঙ্গে তোমরা যদি এই প্র্যাকটিস সেটগুলো করে নাও, তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে তোমাদের ভিতটা শক্ত হয়ে যাবে এবং প্রত্যেকটা ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে অনেকগুলো কোশ্চেন তোমাদের আয়ত্তে চলে আসবে এবং একটা কালেকশান তৈরি হবে। এই কালেকশানের বাইরে তোমাদের কোশ্চেন আসবে না। ঠিক আছে, তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি বলছে, প্রত্যাশামূলক নীতিবোধের সঙ্গে সম্পর্কযুক্ত কোনটি? সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন, পানিশমেন্ট ওবিডিয়েন্স ওরিয়েন্টেশন, গুড বয় নাইস গার্ল ওরিয়েন্টেশন, পানিশমেন্ট রিওয়ার্ড ওরিয়েন্টেশন, কোনটা হবে? সকলে পড়ার সঙ্গে সঙ্গে যেটা তোমাদের মাইন্ডে আসবে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে, প্রত্যাশামূলক নীতিবোধের সঙ্গে সম্পর্কযুক্ত কোনটি? প্রত্যাশামূলক মানে কি? আমরা আশা করি। তুমি যদি কোনো একটা শিশুকে কোশ্চেন করো, তাহলে তুমি তার থেকে একটা অ্যান্সার পাবে। সেই অ্যান্সার থেকে তুমি বুঝতে পারবে যে সেটা ভালো ছেলে, না পড়াশোনায় ভালো, না পড়াশোনায় খারাপ। এটাকে বলছে প্রত্যাশামূলক নীতিবোধ। ঠিক আছে, তো এখানে কোনটি সম্পর্কযুক্ত? সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন, সামাজিক চুক্তি, না সামাজিক চুক্তি না, পানিশমেন্ট ওবিডিয়েন্স ওরিয়েন্টেশন, পানিশমেন্ট হবে না যেহেতু প্রত্যাশামূলক বলেছে, পানিশমেন্ট রিওয়ার্ড। তুমি যদি কোনো একটা শিশুকে অঙ্ক করার সময় যদি বলা হয় তুমি অঙ্কটা পারলে তোমাকে একটা পেন দেওয়া হবে, আর যদি না পারো তাহলে কি হবে? তোমাকে মারা হবে বা ভয় দেখানো হবে। এরকম যদি বলো, তাহলে সে কি হবে? সে তখন সেটা করার চেষ্টা করবে। তো এটা কি প্রত্যাশামূলক নীতিবোধের সঙ্গে সম্পর্কযুক্ত হলো? না, এটা হলো পানিশমেন্ট ওরিয়েন্টেশন, যেটা বললাম শাস্তিমূলক অথবা পুরস্কার, এটা হলো পানিশমেন্ট রিওয়ার্ড ওরিয়েন্টেশন। তো এটা হবে না, সঠিক উত্তরটা হবে গুড বয় নাইস গার্ল ওরিয়েন্টেশন। গুড বয় ব্যাড নাইস গার্ল ওরিয়েন্টেশন, অর্থাৎ শিশুকে এইভাবে বোঝাতে হবে যে তুমি এই অঙ্কটা করলে তুমি সবার থেকে ভালো হবে, তোমাকে সবাই ভালো বলবে। ঠিক আছে, এই ভেবে এটাকে প্রত্যাশামূলক নীতিবোধের সঙ্গে এটা সম্পর্কযুক্ত। পানিশমেন্ট ওবিডিয়েন্স হবে না, সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন হবে না, পানিশমেন্ট ওবিডিয়েন্স হবে না, পানিশমেন্ট রিওয়ার্ডও হবে না। এটা হবে গুড বয় নাইস গার্ল ওরিয়েন্টেশন, প্রত্যাশামূলক নীতির সঙ্গে সম্পর্কযুক্ত। ঠিক আছে, পরের প্রশ্ন, যে কাজ করলে শাস্তি হয় সেই কাজ করা উচিত নয়, এই ধরনের নীতিবোধকে কি বলা হয়? যে কাজ করলে শাস্তি হয় সেই কাজ করা উচিত নয়, এই ধরনের নীতিবোধকে কি বলা হয়? এ শাস্তি বাধ্য নীতিবোধ, না প্রত্যাশামূলক নীতিবোধ, না সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধ, না সর্বজনীন নীতিবোধ, কোনটা? যে কাজ করলে শাস্তি হয় সেই কাজ করা উচিত নয়, এটা কি সম্পর্কিত? এটা তো প্রত্যাশামূলক হবে না, যেহেতু শাস্তির প্রশ্ন আছে এখানে, তাহলে প্রত্যাশার প্রশ্ন আসে না, সমাজ নিয়ন্ত্রিত হবে না এটা, আর সর্বজনীন নীতিবোধ এটা হবে না। সঠিক উত্তরটি হবে শাস্তিবাধ্য নীতিবোধ। যে কাজ করলে শাস্তি হয় সেই কাজ করা উচিত নয়, এই ধরনের নীতিবোধকে বলা হয় শাস্তিবাধ্য নীতিবোধ। যেমন ধরো তোমার বাগানে বেড়া দেওয়া আছে যাতে
ফুলের গাছগুলো ঠিকঠাক থাকে। এইবার সেখানে কোনো দুষ্টু ছেলে সে বেড়া টপকে ভেতরে ঢুকে ফুলগুলোকে ছিঁড়ে নিল। সেক্ষেত্রে তুমি কি করবে? ছেলেটাকে ভালোবাসবে? না, ভালো তো বাসবে না, ধরে মার লাগাবে, তাই তো? তাহলে এটা কি, এই কাজটা করে ছেলেটা কি করলো? মার খেলো। তাহলে এখানে তার যে নীতিবোধটা নেওয়া উচিত সেটা হলো শাস্তিবাধ্য নীতিবোধ। ঠিক আছে, শাস্তিবাধ্য নীতিবোধ। ছেলেটা যে মানসিকতা নিয়েছে যে বেড়ার ভিতরে ঢুকে আমি চারা গাছগুলো নেব, এটা শাস্তি পাওয়ার যোগ্য, তাই এটা হলো শাস্তিবাধ্য নীতিবোধ। ঠিক আছে, তাহলে সঠিক উত্তরটি হলো এ। পরের কোশ্চেন, মার্টিন লুথার কিং বলেছিলেন সুবিচারের জন্য আইন, অন্যথায় আইন অমান্য করতে হবে। এই পরিপ্রেক্ষিতে কার জন্য আইন আরও মানবিক হতে হবে? কী হবে বলো? এটা জানলে একটু পড়াশোনা করে রাখতে হবে। মার্টিন লুথার কিং বলেছিলেন সুবিচারের জন্য আইন, অন্যথায় আইন অমান্য করতে হবে। এই পরিপ্রেক্ষিতে কার জন্য আইন আরও মানবিক হবে? এটিএম ভেঙে টাকা চুরি, খিদেতে খাদ্য চুরি, লোভে সোনা চুরি, রেশনের চাল চুরি, কোনটা? মার্টিন লুথার কিং বলেছেন সুবিচারের জন্য আইন, অর্থাৎ আইনের যেটা উদ্দেশ্য আইন প্রণয়নে সেটা সুবিচারের জন্য হবে, অন্যথায় আইন অমান্য করতে হবে। ঠিক আছে, এই এই যে যুক্তি, এই যে তোমাদের দৃষ্টিভঙ্গি মার্টিন লুথারের, এই দৃষ্টিভঙ্গির সঙ্গে নিচের কোন অপশানের দৃষ্টিভঙ্গিটা সেম এটা তোমাকে বলতে হবে। ঠিক আছে, লোভে সোনা চুরি, না এটা সেরকম কোনো ভাবধারা প্রকাশ করছে না। রেশনের চাল চুরি, না এটাও কোনো নয়। এটিএম ভেঙে টাকা চুরি, না এটা নয়। তাহলে হবে খিদেতে খাদ্য চুরি। খিদেতে খাদ্য চুরি, অর্থাৎ যদি সুবিচারের জন্য আইন না পায় তাহলে এখানে মার্টিন লুথার বলছেন কি আইনকে অমান্য করে দাও। তাহলে আমি যদি এবার কি, আইনটা তো আমাদের জীবনের সঙ্গে সবসময় জড়িত, সেরকম খাওয়াটাও তো সবসময় জড়িত, আমাদের তো সবসময় খেতে হবে। তাহলে আমরা যদি খাবার না পাই তাহলে আমরা খিদেতে খাদ্য চুরি করলেও সেটা ঠিক হবে, এটাই বলছেন মার্টিন লুথার। আবার বলছি, যেমন আইন আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেই আইন যদি আমাদের সুবিচার করতে না পারে তাহলে আইনকে অমান্য করতে হবে। এটা কে বলেছিলেন? মার্টিন লুথার কিং। মার্টিন লুথার কিং বলেছিলেন। তাহলে আমরা খাবার তো আমাদের জীবন ধারণের জন্য প্রয়োজন, সেই খাবার যদি আমরা না পাই তাহলে খিদেতে খাদ্য চুরি করাটা ঠিক হবে, ভুল হবে না, এটা বলেছিলেন মার্টিন লুথার। ঠিক আছে, তাহলে সঠিক উত্তরটি হলো বি। আমাকে এখানে মার্টিন লুথার কিংয়ের সঙ্গে সমর্থক ভাবধারা পোষণ করে এমন অপশানটাকে খুঁজতে হবে, সেই অপশানটা হলো বি। ঠিক আছে, বি। সর্বজনীন নীতিবোধের বৈশিষ্ট্য কোনটি? যে কাজ করলে শাস্তি হয় তা করা উচিত নয়, যে কাজ করলে স্বার্থ বা চাহিদা পূরণ হয় না তা করা উচিত নয়, নিজের বিবেক যে কাজ করতে না বলবে তা করা উচিত নয়, নাকি যে কাজ করলে অন্যের প্রশংসা পাওয়া যায় না তা করা উচিত নয়। সর্বজনীন নীতিবোধ, সর্বজনীন নীতিবোধ যেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, সর্বজনীন নীতিবোধ, যে নীতিবোধটা সবাইকেই নিতে হবে, পার্টিকুলার কোনো একজন নয়, সবাইকেই নিতে হবে সর্বজনীন, সেটা এই 4টি পয়েন্টের মধ্যে কোনটা সেটা বলতে হবে। এ কি বলছে? যে কাজ করলে শাস্তি হয় তা করা উচিত নয়। দেখো, শাস্তিযোগ্য যে কাজ সেটা তো তারাই করবে যারা শাস্তিকে ভয় পায় না, যারা শাস্তিকে ভয় পায় না তারাই কি করবে, এই যে কাজ করলে শাস্তি হয় সেটা পাওয়ার চেষ্টা করবে, সেটা করার চেষ্টা করবে। এটা সবার ক্ষেত্রে হবে না। যে কাজ করলে স্বার্থ বা চাহিদা পূরণ হয় না তা করা উচিত নয়। দেখো, সব মানুষ স্বার্থ বা চাহিদার জন্য সব কিছু করে, এটা তো ঠিক নয়, তাই না? তাহলে এটা সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়।
কিছু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, তাহলে এটা হবে না। আমাকে বলেছে সার্বজনীন নীতিবোধ বার করতে হবে, বৈশিষ্ট্য কোনটা, যেটা সবার মধ্যেই থাকে। যে কাজ করলে অন্যের প্রশংসা পাওয়া যায় না তা করা উচিত নয়। দেখো সবাই, কিছু মানুষ হয়তো প্রশংসার জন্য করতে পারে, কিন্তু সবাই তো প্রশংসা কুড়োবে, আর না কুড়োলে সে কাজটা করবে না এমন তো নয়, তাহলে এটা সবার জন্য প্রযোজ্য নয়। কিন্তু সি এর দেখো কি বলছে, নিজের বিবেক যে কাজ করতে না বলবে তা করা উচিত নয়। এটা কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য। কেন বলছি, তুমি ধরো একটা চোর, তোমার কাজ হচ্ছে চুরি করা, তাহলে তুমি জানো যে চুরি করাটা ঠিক নয়, তাহলে তুমি জানছো চুরি করাটা ঠিক নয়, এটা তুমি যেমন বুঝতে পারছো তোমার কাজ চুরি করা, তাহলে তুমিও বুঝতে পারছো যার কাজ চুরি করা নাই সেও কিন্তু বুঝতে পারছে যে চুরি করাটা ঠিক কাজ নয়। অর্থাৎ নিজের বিবেক যেটা, সেটা সবসময় ঠিক ঠিক উত্তরটাই দেবে, এবং সেটা তোমাকে ঠিক উত্তরটা হতে পারে, তোমাকে কাজটা করতে 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 বলতে পারে নিজের বিবেক, অথবা কাজটা নাও করতে বলতে পারে। তাহলে কি বোঝা যাচ্ছে যে নিজের বিবেক সবসময় ঠিক কথা বলে, যেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তাই নিজের বিবেক যে কাজ করতে না বলবে তা করা উচিত নয়। এই পয়েন্টটা হবে সঠিক, যেটা হবে সার্বজনীন নীতিবোধ। ঠিক আছে, তাহলে সঠিক উত্তরটি হলো সি। পরের, সামাজিক নির্মিতিবাদের প্রবর্তক কাকে বলা হয়? সামাজিক নির্মিতিবাদের প্রবর্তক কাকে বলা হয়? পেঁয়াজে, বান্দুরা, ভাইগস্কি, কার্ল রজার্স। সামাজিক নীতিবাদের প্রবর্তক, খুব ফেমাস কোশ্চেন, ইজি কোশ্চেন, সেটা হচ্ছে ভাইগস্কি, এতে কোনো সন্দেহ নেই, ভাইগস্কি। পরের কোশ্চেন দেখো, নিচের কোনটি সামাজিক নির্বৃত্তিবাদের অন্তর্ভুক্ত বিষয় নয়? নিচের কোনটি সামাজিক নির্বৃত্তিবাদের অন্তর্ভুক্ত বিষয় নয়? সামাজিক নির্বৃত্তিবাদের বিষয় নয়, তাহলে কোনটা হবে? দেখো, সামাজিক স্তরবিন্যাস, সামাজিক মিথস্ক্রিয়া, সামাজিক ক্রিয়াকলাপ, কৃষ্টিমূলক উপাদান, এটা জড়িত। সামাজিক স্তরবিন্যাস, মিথস্ক্রিয়া জড়িত, সামাজিক ক্রিয়াকলাপ জড়িত, দৃষ্টিমূলক উপাদান এটাও জড়িত। জড়িত নয় কোনটা? সামাজিক স্তরবিন্যাস। কে বড়, কে ছোট, কে পণ্ডিত, কে পুরো, কে কায়স্থ, কে ক্ষত্রিয়, কে গ্রামের মোড়ল, কে গরিব মানুষ, এই যে স্তরবিন্যাস, এটা কিন্তু সামাজিক নির্বৃত্তবাদের কি অন্তর্ভুক্ত বিষয় নয়। এটা বাকি সামাজিক মিথস্ক্রিয়া, সামাজিক ক্রিয়াকলাপ, কৃষ্টিমূলক উপাদান, এগুলো সবই সামাজিক নির্বৃত্তিবাদের অন্তর্ভুক্ত, কিন্তু এ সামাজিক স্তরবিন্যাস অর্থাৎ এগুলো অন্তর্ভুক্ত নয়। সঠিক উত্তরটি হলো এ। পরের কোশ্চেন, ভাইগস্কির মতে জ্ঞানীর জ্ঞান অর্জন হয় কিভাবে? সামাজিক বিচারবোধ দ্বারা, অন্য ব্যক্তির সঙ্গে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে, বিভিন্ন ধরনের বাস্তবধর্মী কাজ করে, প্রাকৃতিক নিয়ম অনুযায়ী। কোনটা? ভাইগস্কির মতে জ্ঞান অর্জন হয় কিভাবে? সামাজিক বিচার করে তো বিচার করা হয়, এখানে তো জ্ঞান অর্জনের প্রশ্ন নয়, এখানে জ্ঞান কি হয়, জ্ঞান শেখানো হয়, এটা হবে না। বিভিন্ন ধরনের বাস্তবধর্মী কাজ করে, এটা পরে দেখছি। প্রাকৃতিক নিয়ম অনুযায়ী, প্রাকৃতিক নিয়ম বলে সেরকম কিছু নেই জ্ঞান অর্জনের। আর এখানে দেখো তাহলে দুটো অপশান বাকি থাকলো, অন্য ব্যক্তির সঙ্গে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে, না বিভিন্ন ধরনের বাস্তবধর্মী কাজ করে। সঠিক উত্তরটি হবে অন্য ব্যক্তির সঙ্গে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে হয়। অর্থাৎ তুমি একটা বলবে, তার ফলস্বরূপ আমি একটা প্রতিক্রিয়া দিব, এইভাবে চলতে থাকলে মানুষ একে অপরকে বুঝতে পারে, জ্ঞান অর্জন হয়। তাহলে সঠিক উত্তরটি হলো বি। বি। সামাজিক দৃষ্টিমূলক তত্ত্বের সঙ্গে যুক্ত কোন মনোবিজ্ঞানী? কোন মনোবিজ্ঞানী বলো? সোজা কোশ্চেন। সামাজিক দৃষ্টিমূলক তত্ত্ব ভাইগস্কি, সামাজিক মানে ভাইগস্কি, এটা তুমি মুখস্থ করে নাও। ঠিক আছে, সঠিক উত্তরটি হলো সি। দেখো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক, কি বলছে।
ভাইগস্কির মতে বিকাশ কোথায় শুরু হয়? পরিবেশে, সাংস্কৃতিক অনুষ্ঠানে, ব্যক্তির অভ্যন্তরে, জন্মের পরবর্তী সময়ে। বিকাশ কোথায় শুরু হয়? বিকাশ কোথায় শুরু হয়? ব্যক্তির অভ্যন্তরে। ব্যক্তির অভ্যন্তরে নয়, জন্মের পরবর্তী সময়ে। দেখো এখানে প্রশ্নটা একটু বুঝতে হবে তোমাদের। এখানে একটা যদি শব্দ থাকতো সেটা হলো সর্বপ্রথম বিকাশ কোথায় শুরু হয়, তাহলে হতে পারতো যে জন্মের পরবর্তী সময়ে। ঠিক আছে, এই সময় থেকে বিকাশ শুরু হয়ে যায়। কিন্তু এখানে সর্বপ্রথম কথাটা বলেনি। এখানে ভাইগস্কির মতে বিকাশ কোথায় শুরু হয় বলেছে। তাহলে বিকাশ শুরু হয় পরিবেশে। ঠিক আছে, পরিবেশে, কারণ ম্যাক্সিমাম বিকাশটা হয় পরিবেশে, তাই এখানে পরিবেশটাই অ্যান্সার হবে। কিন্তু যদি বলতো যে সর্বপ্রথম বিকাশ কোথায় শুরু হয়, তাহলে হতে পারতো জন্মের পরবর্তী সময়ে। ঠিক আছে, কিন্তু এখানে শুধু বলেছে বিকাশ কোথায় শুরু হয়, সেটা হবে পরিবেশে, কারণ সব থেকে বেশি বিকাশ হয় পরিবেশে। তাহলে সঠিক উত্তরটি হলো এ। পরের কোশ্চেন দেখো কি বলছে। ভাইগস্কি কত রকমের সমস্যার কথা বলেছেন? ভাইগস্কি কত রকমের সমস্যার কথা বলেছেন? 2, 3, 4, 5, কোনটা কোনটা হবে? ভাইগস্কি 3 রকমের সমস্যার কথা বলেছেন, 3 রকমের। ঠিক আছে, পরের কোশ্চেন, সন্নিহিত বিকাশের সীমায় ব্যক্তি কিভাবে সমস্যার সমাধান করতে পারে? সন্নিহিত বিকাশের সীমায় ব্যক্তি কিভাবে সমস্যার সমাধান করতে পারে? সন্নিহিত বিকাশের সীমায় ব্যক্তি কিভাবে সমস্যার সমাধান করতে পারে? ঠিক আছে, অন্যের সাহায্যে, নিজে নিজেই করতেই পারে না, না সূত্রের মাধ্যমে? সন্নিহিত বিকাশের সীমায় ব্যক্তি কিভাবে সমস্যার সমাধান করতে পারে, সেটা হলো, দেখো এটা বলছে অ্যাকচুয়ালি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এই কনসেপ্ট থেকে তোমাদের এই কোশ্চেনটা এসছে। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট মানে কি? এটা একটা শিশুর ধরো কর্মক্ষমতা, ঠিক আছে, সে এর বাইরে কিছু করতে পারবে না, এই রেঞ্জের মধ্যে সে তার কর্মক্ষমতা সীমাবদ্ধ, এটাকে বলছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এবার এই সীমার বাইরে যদি কোনো কাজ সে করতে চায়, তাহলে তাকে কি করতে হবে? অন্যের সাহায্য নিতে হবে, তাই তো? তাকে অন্যের সাহায্য নিতে হবে। যদি তার সাধ্যের বাইরে কিছু করতে চায়, তাহলে অন্যের সাহায্য তাকে নিতে হবে। তো এই যে সীমাটা বাইরের, এটাকে বলছে সন্নিহিত সীমা। তাহলে এই সন্নিহিত সীমায় কাজ করতে হলে তাকে কি করতে হচ্ছে? অন্যের সাহায্য নিতে হচ্ছে, তাই তো? সে নিজে পারছে না, অন্যের সাহায্য নিতে হচ্ছে। তাহলে আর এই যে সাহায্য করার প্রসেস, এটাকে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং, ঠিক আছে? তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অন্যের সাহায্যে। সন্নিহিত সীমা, এটা হচ্ছে বাইরেরটা হচ্ছে সন্নিহিত সীমা, সেটা অন্যের সাহায্যে করতে হচ্ছে। করতেই পারে না এটা নয়, নিজে নিজেই করে তাও নয়, সূত্রের মাধ্যমে তাও নয়। সঠিক উত্তরটি হলো বি। পরের কোশ্চেন, ভাইগস্কির তত্ত্বানুযায়ী কোনটিকে সমস্যার ধরন বলা যায় না? এটা হবে কোনটিকে, কোটিকে নয়, কোনটিকে। কোনটিকে সমস্যার ধরন বলা যায় না? কোনটি, কোন অপশানটা হবে? সমস্যার ধরন বলা যায় না। বিশেষ ধরনের সমস্যা যা ব্যক্তি নিজেই সমাধান করতে পারে। বিশেষ ধরনের সমস্যা যা অন্য কারো সাহায্য নিয়ে সমাধান করতে পারে। বিশেষ ধরনের সমস্যা যা ব্যক্তি কোনো রকমভাবে সমাধান করতে পারে না। বিশেষ ধরনের সমস্যা যার ধরন ব্যক্তি বুঝতেই পারে না। দেখো সমস্যার ধরন, সমস্যা যদি আমি বুঝতে পারি তবেই না আমি বলবো যে এটা কী ধরনের সমস্যা। একটা যদি ধরো একটা অঙ্ক কোশ্চেন তুমি বুঝতে পারছো না, বা কোনো ইংরেজির কোনো গ্রামাটিক্যাল কোশ্চেন তুমি বুঝতে পারছো না, তুমি যদি বুঝতেই না পারো, কোশ্চেনের ধরনটা বুঝতেই না পারো, তাহলে কোশ্চেনটা সোজা না কঠিন না মিডিয়াম তুমি তো বুঝতেই পারবে না যে কোন ধরনের সমস্যা এটা। আর তুমি যদি একটু বুঝতে পারো কোশ্চেনটা, তাহলে বুঝতে পারবে যে কোশ্চেনটা শক্ত না মাঝারি না একেবারে সহজ কোশ্চেন, সেটা তুমি বুঝতে পারবে। কিন্তু যদি তুমি কোশ্চেনটাই যদি বুঝতে না পারো,
তাহলে তো তুমি বলতে পারবে না যে সমস্যাটা কী ধরনের। তাহলে দেখো, বিশেষ ধরনের সমস্যা যা ব্যক্তি নিজেই সমাধান করতে পারে, তার মানে আমি বলতে পারি যে সহজ কোশ্চেন এসছে পরীক্ষায়, তাহলে এটা পাচ্ছে, এটা তো সমস্যার ধরন হবে না, এটা তো করতে পারছে, এটা হবে না। বিশেষ ধরনের সমস্যা যা অন্য কারো সাহায্য নিয়ে সমাধান করতে পারে, সে তো সমাধান করতে পারছে অন্য কারো সাহায্য নিয়ে, তাহলে সমস্যার ধরন হবে না। বিশেষ ধরনের সমস্যা যা ব্যক্তি কোনোভাবেই সমাধান করতে পারে না, সমাধান করতে পারে না তার মানে খুব হার্ড কোশ্চেন এসছে পরীক্ষায়, আমি উদাহরণস্বরূপ বলতে পারি, তাহলে সে বুঝতে পারছে সমস্যাটা যে হার্ড কোশ্চেন, তাহলে এটা সমস্যার ধরন তো নয়। সঠিক উত্তরটি হবে ডি, বিশেষ ধরনের সমস্যা যার ধরন ব্যক্তি বুঝতেই পারে না, অর্থাৎ কোশ্চেনটাই বুঝতে পারলো না পরীক্ষার, তাহলে সেটা কঠিন না সোজা না সহজ, কি হবে, কোনটা হবে? সে বুঝতেই পারেনি কোশ্চেন, যে কঠিন কোশ্চেন না সোজা কোশ্চেন না মিডিয়াম কোশ্চেন, সে তো বুঝতেই পারলো না কোশ্চেনটা, তাহলে কি করে বুঝবে যে কোশ্চেনটা সহজ, কঠিন না মাঝারি? তাহলে সঠিক উত্তরটি হবে ডি। প্রকৃত বিকাশের সীমায় ব্যক্তি কিভাবে সমস্যার সমাধান করে? প্রকৃত বিকাশের সীমায় ব্যক্তি কিভাবে সমস্যার সমাধান করে? নিজে নিজে। প্রকৃত বিকাশের সীমা আবার সেই একই উদাহরণ, এটা ধরো সীমা, এর মধ্যে শিশুটা কাজ করছে, তাহলে কি এর মধ্যে তো সে নিজে নিজেই করে, তাহলে সঠিক উত্তরটি হবে নিজে নিজে। অন্যের সাহায্য নিয়ে তো বাইরে থেকে করতে হবে, সেটা হবে স্ক্যাফোল্ডিং, এখানে সেটা নয়, ঠিক আছে, এখানে তো সেটা বলছে না, এটা বলছে নিজে নিজে, মানে এই এরিয়ায় জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের মধ্যেই সে কাজ করছে, ঠিক আছে, তাহলে সে নিজে নিজেই করছে, সঠিক উত্তরটি হবে এ। পরের কোশ্চেন, একটি শিশু নিজের কাজ বা আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য নিজে নিজেই কথা বলছে, এই ধরনের কথোপকথনকে কি বলে? আমরা দেখেছি বাচ্চারা অনেক সময় নিজে নিজেই খেলার সঙ্গে সঙ্গে নিজে নিজেই কথা বলে, এই যে ধরন, এটাকে কি বলা হয়? আত্মপ্রকাশ তো হবেই না কোনো রকমভাবে, আত্মচিন্তন মানে বসে বসে ভাবছে বড়দের মতো, তা তো নয়, আত্মতুষ্টি মানে নিজে নিজে সন্তুষ্ট হয়ে গেল, এমন তো কিছু নয়, তাহলে এটা হবে আত্মকথন, আত্মকথন, ঠিক আছে, তাহলে সঠিক উত্তরটি হলো এ। কোনটি স্ক্যাফোল্ডিংয়ের উদাহরণ নয়? কোনটি স্ক্যাফোল্ডিংয়ের উদাহরণ নয়? উত্তরের সংকেত দান, উৎসাহ দান, উপযুক্ত উদাহরণ দান, উপযুক্ত শিখন দান, কোনটি? কোনটা হবে? স্ক্যাফোল্ডিং মানে আবার বলছি, এই রেঞ্জে শিশু নিজের ক্ষমতায় কাজ করতে পারে, আর যদি কাজ না করতে পারে এই রেঞ্জের বাইরে কোনো কাজ করলে অন্যের সাহায্যের দরকার হয়, ঠিক আছে, অন্যের সাহায্য যে দরকার হচ্ছে সেটা হচ্ছে স্ক্যাফোল্ডিং। তাহলে এখানে কোনটা আছে যেটাতে অন্যের সাহায্যের স্ক্যাফোল্ডিংয়ের উদাহরণ নয়, কি হবে? উৎসাহ দান, উৎসাহ দান তো বাইরে থেকে হয়, কেউ উৎসাহ দিচ্ছে, তাহলে এটা হবে না। বলছে স্ক্যাফোল্ডিংয়ের উদাহরণ নয় কোনটা, তাহলে এটা নয়। উত্তরের সংকেত দান, সংকেত দান মানে টিপস দেওয়া বা হিন্টস দেওয়া, কোনো কোশ্চেনের অ্যান্সারে ধরো হিন্টস দিচ্ছে কেউ, বা একটু বলে দিল যে হ্যাঁ এইভাবে করো, এইভাবে যে ধরিয়ে দিল, এটাও তো অন্যের মাধ্যমে হয়, তাহলে এটা হবে না। উপযুক্ত উদাহরণ দান, উদাহরণ, কোনো কোশ্চেন তুমি বুঝতে পারছো না, শিক্ষক মহাশয় তোমাকে একটা বা কোনো শিশুকে একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলো, তাহলে এটা বাইরে উদাহরণ হলো, তাহলে এটাও তো হলো স্ক্যাফোল্ডিং, তাহলে এটাও নয়। তাহলে উত্তরের সংকেত দান, উৎসাহ দান, উপযুক্ত উদাহরণ দান, এগুলো তো স্ক্যাফোল্ডিংয়ের মধ্যে পড়ছে, এগুলো হবে না। উপযুক্ত শিখন দান, উপযুক্ত শিখন দান ডি, কারণ তাকে তুমি ঠিকভাবে শিখিয়ে দিলে সে নিজে নিজেই করতে পারবে, এটা স্ক্যাফোল্ডিংয়ের উদাহরণ নয়, এখানে কেউ সাহায্য করছে না, এখানে একবারেই সে ঠিকভাবে তাকে শিখন দান করছে এবং সে শিখন দানের বলেই সে নিজে নিজে কাজটি করছে, ওকে, তাহলে সঠিক উত্তরটি হলো ডি। MKO ধারণাটি কোন তত্ত্বে পাওয়া যায়? MKO ধারণাটি কোন তত্ত্বে পাওয়া যায়? গিলফোর্ডের বৌদ্ধিক তত্ত্বে, জ্ঞানমূলক বিকাশের তত্ত্বে, রসার্কের ইঙ্ক ব্লক তত্ত্বে, গিলফোর্ডের বৌদ্ধিক তত্ত্বে। MKO কোনটা হবে বলো? MKO কোনটা হবে? সামাজিক, MKO হবে সামাজিক নির্বৃত্তিবাদ তত্ত্বে,
ঠিক আছে, সঠিক উত্তরটি হবে এ। এটা ভাইগস্কি বলেছিলেন, এমকে ধারণা, তাই এটা সামাজিক নির্বৃত্তি বা তত্ত্বে হবে। সঠিক উত্তরটি হলো এ। এরপরে চলো পরের কোশ্চেনে কি বলছে। কোহলবার্গের মতে যখন ব্যক্তির চিন্তন প্রক্রিয়া ঠিক ভুল বিচারকের সঙ্গে যুক্ত হয় তখন তাকে কি বলে? কোহলবার্গের মতে যখন ব্যক্তির চিন্তন প্রক্রিয়া ঠিক ভুল বিচারকের সঙ্গে যুক্ত হয়, বিচারকরণের সঙ্গে যুক্ত হয়, তাকে কি বলে? এ নৈতিক যুক্তিকরণ, বি নৈতিক বাস্তবতা, নৈতিক সহযোগিতা, না নৈতিক ডিলেমা? কোনটা হবে? যখন ব্যক্তির চিন্তন প্রক্রিয়াটা ঠিক ভুল বিচারকরণের সঙ্গে যুক্ত হয় তখন তাকে কি বলা হয়? নৈতিক যুক্তিকরণ, না নৈতিক ডিলেমা, নৈতিক বাস্তবতা, না নৈতিক সহযোগিতা? এখানে দেখো, ঠিক ভুল বিচারকরণের প্রসেস বলছে। তুমি যেটা ভাবছো, বা তুমি আর আমি, ধরো তুমি আর আমি, তুমি একটা চিন্তা ভাবনা ভাবছো, আমি একটা ভাবছি, এটা ঠিক ভুল যে বিচারকরণের প্রক্রিয়া, সেটা তো নৈতিক সহযোগিতার মধ্যে আসে না। আচ্ছা, বাস্তবতা, বাস্তবতা তো জ্ঞান অর্জনের ক্ষেত্রে হয়, এটা তো বিচারকরণের ক্ষেত্রে আসবে না। এই দুটোর মধ্যে কোনটা হবে? নৈতিক যুক্তিকরণ। দেখো, তোমার কাছে তোমার যে যুক্তি সেটাই তোমার কাছে নৈতিক যুক্তিকরণ, আর আমার কাছে আমার যে চিন্তন সেটা আমার কাছে নৈতিক যুক্তিকরণ। তাহলে এটা দুজনের ক্ষেত্রে হয়ে গেল, কিন্তু বিচারকরণের সঙ্গে বলেছে, বিচারকরণের সঙ্গে বলেছে, তাই আমাদের ব্যক্তিগত যেটা নৈতিক যুক্তিকরণ সেটা হবে না। এখানে যেটা হবে নৈতিক ডিলেমা, নৈতিক ডিলেমা। ঠিক আছে, নৈতিক ডিলেমা অর্থাৎ তোমার পরীক্ষার হলে এটা হবে নৈতিক ডিলেমা। তোমার ধরো পরীক্ষার হলে, যেটা উদাহরণটা দিচ্ছি আমি, 1 ঘন্টা টাইম আছে, সেই 1 ঘন্টার মধ্যেই তোমাকে ছোট কোশ্চেন, বড় কোশ্চেন, মাঝারি কোশ্চেন, সমস্ত কোশ্চেনে অ্যান্সার করতে হবে। এবার আমি করলাম কি, প্রথমে ছোট কোশ্চেনগুলো করে নিলাম, তারপরে বড়গুলো করব। তুমি কি করলে, প্রথমে বড় কোশ্চেনগুলো করে নিলে, দিয়ে ছোটোগুলো অন্যের দেখে করে নিলে। তাহলে তোমার যে নৈতিক চিন্তন সেটা তোমার প্রসেস অনুযায়ী, আর আমার নৈতিক চিন্তনটা আমার প্রসেস অনুসারে। কিন্তু আসল নৈতিক ডিলেমাটা কি? নৈতিক ডিলেমা হচ্ছে যেটা আগে পারা যাবে সেটা করে নিতে হবে। ঠিক আছে, যেটা আগে, সে ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, যে কোশ্চেনটা আগে পারবো সেটাই করে নিতে হবে। এটাই হলো নৈতিক ডিলেমা। তাহলে নৈতিক ডিলেমা তুমি যদি মেনে চলতে, তোমাকেও মেনে চলতে হবে, আমাকেও মেনে চলতে হবে। যেহেতু সবাইকে মেনে চলতে হবে, সেটা হলো নৈতিক ডিলেমা। ঠিক আছে, সঠিক উত্তরটি হলো সি। দেখো পরের কোশ্চেন কি। পুরানো স্কিমার পরিবর্তন প্রক্রিয়াকে বলা হয় কি? আত্মীকরণ, যোজন, অভিযোজন, চিন্তাকরণ। কোনটা? পুরানো স্কিমার পরিবর্তনের প্রক্রিয়াকে আত্মীকরণ, অভিযোজন, চিন্তাকরণ, না সহযোজন? দেখো, এটা হবে সহযোজন হবে, একটু ভুল প্রিন্টিং হয়েছে। পুরানো স্কিমার পরিবর্তনের প্রক্রিয়াকে কি বলা হয়? এটা একটা আমি ফুটবল খেলার উদাহরণ দিয়েছিলাম। ধরো তুমি প্রথমে যখন ফুটবল খেলা শুরু করলে, তুমি পা দিয়ে বলটাকে এদিক ওদিক নিয়ে যাচ্ছ, এইটুকু শিখেছো তুমি। আর দৌড়াতে হয়, বল নিয়ে, পায়ে বল নিয়ে দৌড়াতে হয়, এইটুকু শিখলে। পরবর্তীতে তোমার সিনিয়র কেউ বা যারা কোচের ভূমিকায় আছে তাদের কাছ থেকে তুমি শিখলে যে পাটাকে যদি আমি বাম দিকে একটু বেশি করে মুভ করি তাহলে বলটা বাম দিকে যাবে, আর পায়ের পাতাটাকে যদি আমি ডান দিকে বেশি মুভ করি তাহলে ফুটবলটা ডান দিকে পাস কাটিয়ে নিয়ে যেতে পারবো। তাহলে আমি তো আগে খেলাটা শিখেছি, পুরনো স্কিমা তো আছে, সেটাকে আমি কিছুটা কোচের কথা শুনে পরিবর্তন হলো, স্কিমার কথা শুনে পরিবর্তন হলো। ঠিক আছে, এই যে পরিবর্তনের প্রক্রিয়া, এটা হচ্ছে পুরনো স্কিমার পরিবর্তন, এটাকে বলছে সহযোজন। সহযোজন।
ঠিক আছে। আচ্ছা, নতুন তথ্য বিজ্ঞান সময় অন্তর্ভুক্তকরণকে কি বলা হয়? নতুন তথ্য বিদ্যাদান সময় অন্তর্ভুক্তকরণের প্রক্রিয়াকে কি বলা হয়? এটা হবে আত্তীকরণ। আত্তীকরণ, ঠিক আছে। সঠিক উত্তরটি হলো এ। তাহলে আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো। ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবে যাতে তোমার বন্ধুরা সবাই পেয়ে যায়, এবং পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে থাকবে যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে আমি আনতে পারি। বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এবং ভালো লাগুক বা খারাপ লাগুক তোমরা কমেন্ট করবে, ঠিক আছে। ভিডিওটি সাবস্ক্রাইব করো যাতে নতুন ভিডিওগুলো তোমাদের কাছে চলে আসে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।